এই সন্ধ্যা পেরিয়ে রাত প্রায় ছই ছই। বিদ্যুৎ নেই সেই বিকেল থেকে, আসবার নাম গন্ধও নেই। এই আসবে এই বুঝি আসবে ভাবনায় ঘরের কুপিটা জ্বালানোই হয়নি। হাতের মোবাইলটার আলোতে টেবিলে রাখা দেশলাই হাতে নিতেই মোবাইলটা কেঁপে উঠলো। তাকিয়ে দেখলাম থানার বড় কর্তা হেমন্ত বাবুর নাম্বার। হ্যালো নগেন, আরে কোথায় রে? জলদি একটু আসতে হয় যে। এই দুপুরেই তো দেখা করে এলুম বাবু, আবার কেন? লাশ জমেছে একটা, তোর গাড়িতে করে একটু সদর হাসপাতালে নিতে হবে, পোস্টমর্টেম করতে হবে। বাবু মেয়েটাকে দেখছি না, এ বাড়ি ও বাড়ি দেখলুম, কোথাও নেই। ও আসলেই যাচ্ছি বাবু। এ কি হারানোর জিনিস নাকি রে নগেন? হ্যাঁ, জলদি আয়, মাথা থেতলে দিয়েছে কে জানো, মুখ চেনাও যাচ্ছে না। এখানে আর একটু থাকলেই দেখবি দুর্গন্ধ ছড়াবে। আচ্ছা বাবু, আসছি। আর শোন, তোর ওই ভাইপো কি যেন নাম, ও হ্যাঁ রমেশ, ওকেও সাথে আনিস। এই রাতে একা যাওয়ার দরকার নেই, কম বয়সী মেয়ের লাশ বুঝলি, বেওয়ারিশ, একা গিয়ে যদি ঝামেলা বাঁধে। আচ্ছা বাবু, রমেশকে নিয়ে আসছি। এই ঘরের কপিটার জ্বালানো হলো না। মোবাইলের আলোতেই মেয়ে দুর্গার ঘরটায় আর একবার উঁকি দিলাম, এবারও পেলাম না। ভগবান জানেন কোন সখীর বাড়িতে আবার পুতুলের বিয়ে নিয়ে ব্যস্ত। কাঁধে গামছাটা ঝুলিয়ে ঘর থেকে বেরুলাম। দুবারই পরেই রমেশের বাড়ি। রমেশের বাড়ি পৌঁছতে না পৌঁছতেই বড় পুকুর পাড়টাতেই রমেশের সাথে দেখা। আমাকে দেখে কেমন যেন ভূত দেখার মতো চমকে উঠলো। কি রে, কাকুকে দেখে কেউ কি চমকায় নাকি? কি বলছো কাকু? আমি চমকাবো? এই তুমি আমাকে চিনলে? সে যাকগে, তুই ভাবে এক্ষুনি বেরো, সদর হাসপাতালে লাশ নিয়ে যেতে হবে, বড়বাবু ডেকেছেন। আজ যেতে ইচ্ছে করছে না কাকু। ইচ্ছে মানে শরীরটা কেমন যেন করছে। আরে বেওয়ারিশ লাশ রে বাপ, চল চল। আর বড়বাবুর কথা না মানলে কোন ঝামেলায় আটকে যাবি কে জানে। রমেশকে নিয়ে থানায় যেতে যেতেই বেশ রাত হলো। মনের ভেতরে তখনও দুর্গার কথা ভেসে আসছে। বড়বাবু দাঁড়িয়ে থাকতে এই চটের বস্তায় পেঁচানো লাশটা ভ্যানে তুলবার চেষ্টা করলাম, পারলাম না। হাঁটু যেন নিচের দিকে টান লাগছে। এত ভারী লাশ আমি আগে কখনো দেখিনি, অথচ বস্তার আকৃতি দেখে মনে হচ্ছে একদম কম বয়সী কেউ। কি রে নগেন, দানামানি বেশি পড়েছে নাকি? হ্যাঁ, একটা লাশ তুলতেই এমন হাঁপিয়ে উঠলি যে। বাবু, এ জন্মে এত ভারী লাশ পাইনি। কি বলিস রে? যে ভ্যানে আনা হয়েছে সেটা তো একজনই ধরে নামালো। নে নে, আরেকবার দেখ। রমেশকে সাথে নিয়ে আর একবার তুলবার চেষ্টা করলাম। রমেশ এক পাশে শূন্যে ভাসলেও আমি 1 ইঞ্চিও তুলতে পারলাম না। রমেশও আবার রেখে দিল। কি রে নগেন, এসব কি কাণ্ড? সত্যি পাচ্ছি নে বাবু, মনে হচ্ছে হাঁটু ভেঙে যাচ্ছে। কি বলো কাকা? তুমি সরে দাঁড়াও, আমি তুলছি। না না, একা উঠাতে গিয়ে ফেলে দিলে বিপদ বাড়বে। তুই ধর নগেন, সরে দাঁড়া, আমি ধরছি। হেমন্ত বাবুর আরো 2-4 কথা হজম করে ভ্যান চালাতে শুরু করলাম। লাস্টার থ্যাতলানো মাথাটা ঠিক আমার কোমর বরাবর, আর তার পাশে বসে এই সিগারেট ফুঁকছে রমেশ। সিগারেট জ্বালিয়ে দেবো কাকু? না, কেমন যেন লাগছে রে বাপ। পাকা রাস্তায় উঠবার আগে একবার ভ্যান থামিও। কেন রে? পাকার মাথায় তো আরো অন্ধকার, জঙ্গলে ঘেরা। সেই জন্যই তো থামতে বললুম। লুঙ্গির ভাজে 1 বোতল এনেছি কাকা, একটু খেয়ে আবার ভ্যান চালিও। পাকা রাস্তার ওঠার আগ দিয়ে এই ভ্যান থামালাম। বিদ্যুটে অন্ধকার,
পাশে থাকা রমেশকেও চোখে ভাসছে না। ওই রে, বোতল খোল, সময় বাড়িয়ে লাভ নেই। সেটাই তো খুঁজছি কাকা, ভ্যান থেকে নামতেই হাত থেকে পড়ে গেছে। একটু দেখে চলতে পারিস না? দেশলাই জ্বালিয়ে রাখ, বোতলে তোর হাত পা নেই যে হেঁটে হেঁটে দূরে যাবে। রমেশ দেশলাইয়ের কাঠি জ্বালাতেই চোখ চড়ক গাছ, ভ্যানের ওপর লাশ নেই। লাশ গেল কই রে? আমি কি দেখছি? আমিও তো তাই দেখছি কাকা, পড়লেও তো শব্দ হতো গো। তুই সাথে বসেছিলি আর তুই বলছিস কই গেল? তুমিও তো সাথেই ছিলে নাকি? এখন ঝগড়া না করে ভ্যান ঘোরাও দেখি জলদি। ঘুরিয়ে ওই লাশ আর খুঁজে পাবি না রমেশ। ভ্যানে তুলতে গিয়ে বুঝেছি এ লাশ আলাদা লাশ। সে পরে ভাবা যাবে, তুমি ভ্যান ঘোরাও কাকা, জলদি ঘোরাও। যদি না পাই তবে জেলের ঘানি টানতে টানতেই জীবন শেষ। কি দেখেছে কি হয়ে গেল, হাই ভগবান। ভ্যান ঘুরিয়ে আবারও চালানো শুরু করলাম। অজানা উদ্দেশ্য নাকি জানা উদ্দেশ্য সেটাই ভুলে গেছে। সময়ের সাথে যেন অন্ধকার পাল্লা দিয়ে বাড়ছে। দাঁড়াও দাঁড়াও। রমেশের কথায় ভ্যান থামালাম। শরীর ভিজে টপ টপ করে ঘাম ঝরছে। আমার পায়ে কি যেন ঠেকেছে, নেমে দেখি গিয়ে চলো। রমেশের ওপর নাকি নিজের ওপর রাগ বাড়ছিল সেটাও বুঝে উঠতে পারছিলাম না। আর বেশি সময় খুঁজতে হলো না। চটের বস্তাটা পেয়ে খুশি হওয়ার আগেই আরো বেশি চমকালাম। সমস্ত শরীর শিউরে উঠল মুহূর্তেই। ও কাকা, এটা তো শুধুই বস্তা, ভেতরে লাশ কই? এ কি শুরু হলো রে বাপ! এ জন্মে এমন হয়নি। এই লাশ তুলতে গিয়ে বুঝেছিলুম ঝামেলা আছে। এখন কি হবে রে বাপ? জানি নে কাকা, খুব ভয় লাগছে এখন। কি হচ্ছে সব? রমেশের কথা শেষ হতে না হতেই ঠুক ঠুক শব্দ কানে বাজলো। পেছন দিকটায় তাকাতেই মনে একটু সাহস আসলো। বয়সে নুয়ে পড়েছে এমন এক বৃদ্ধা পেছনে দাঁড়িয়ে, হাতে মিটমিট করে জ্বলতে থাকা হ্যারিকেন। কোথায় যাচ্ছ গো বাছা? বাঁচালে গো বুড়ি, হাতের হ্যারিকেনটা একটু দাও তো দেখি। তা তো দেয়া যাবে না বাপ। বলি, তোমরা যাচ্ছ কোথায়? ও বুড়িমা, ভ্যানে করে লাশ নিয়ে সদরে যাচ্ছিলাম, কখন যে ভ্যান থেকে লাশ পড়ে গেছে টেরই পাইনি। হ্যারিকেনটা দাও না গো একটু। আমার যে বড্ড তাড়া বাছা। বাবু ঘরে ফিরবার আগেই যে ঘরে ফিরতে হবে, নইলে। বৃদ্ধার কথার কিছুই বুঝলাম না। ভালো করে একবার মুখটার দিকে তাকালাম। আর কিছু না হলেও 90 বছর বয়স। তার কি না বাবার ভয়ে বাড়ি ফিরবার তাড়া। ও বুড়ি, তোমার বাড়ি কি এখানেই? আমার বাড়ি নেই বাছা। বাবু যেখানে রাত কাটায় আমিও সেখানেই। কি সব বলছো? তুমি এখন যাও তো বাপু। শোনো বাছা, তোমরা এ লাশ খুঁজে পাবে না আর। বৃদ্ধার কথা শুনে ওনার দিকে রাগ নিয়েই তাকালাম। আমার রাগের তোয়াক্কা নেই বৃদ্ধার। কিছু একটা বলতে যাব, এমন সময় উচ্চ স্বরে হাসতে হাসতে হাঁটতে লাগলো। হাসির কণ্ঠটা বুকের ভেতরটায় গিয়ে ঠেকলো। এ যেন আমার দুর্গার কণ্ঠ, আমার একমাত্র মেয়ের কণ্ঠ। আর আমি তা চিনবো না? কে কে তুমি? থামো থামো বলছি। আমার ডাকে বৃদ্ধা হাঁটা থামালো। এগিয়ে গেলাম বৃদ্ধার দিকে। বৃদ্ধার মুখোমুখি দাঁড়ালাম। মুখের দিকে তাকাতেই শরীরের ভেতর যেন শীতল রক্তের প্রবাহ খেলে গেল। কিছুক্ষণ আগে দেখা বৃদ্ধা নয়, থানার বড়বাবুর কাছে শোনা মুখ থেতলানো শরীরটা। কে? আমি কি দেখছি রে রমেশ? রমেশকে ডাকছো কেন? রমেশই তো আমাকে খুন করেছে। ও রমেশ, এদিকে আয় তো বাপ, আমি যে মরে গেলাম। ও রমেশ! আমার এত ডাকাডাকি ঠিক পেছনে থাকা রমেশের কাছে যেন পৌঁছচ্ছেই না। বাবু, আমায় চিনতে পারছো না? এবারের কণ্ঠে আমার সকল ইন্দ্রিয় যেন অচল হয়ে আসলো। বুকের মাঝে একটু সাহস এনে আর একবার তাকালাম বৃদ্ধার মুখের দিকে। কি
এ তো দুর্গা, আমার মেয়ে, আমার বুক চেরা ধন। দুর্গা, দুর্গা তুই তুই এখানে? হ্যাঁ বাবু, তোমার ওই রমেশই আমাকে খুন করেছে। খুন করার আগে নিজের শরীরের ক্ষুধাও মিটিয়েছে ইচ্ছে মতো। আমি তোমাকে বলে দেব ভয়ে ইট দিয়ে মুখ থেঁতলে দিয়েছে। না না, এইসব মিথ্যে। তুমি আমার দুর্গা হতেই পারো না। তুমি আমাকে চিনতে পারছো না বাবু? এই দেখো, গত রাতে আমার পায়ে যে পায়েল পরিয়ে দিয়েছিলে সেটা এখনো আছে। দেখো দেখো। কথা বলতে বলতেই দুর্গা ওর পা এগিয়ে দিল আমার দিকে। হ্যারিকেনের মিটমিটে আলোতে যেন পায়েলখানা চকচক করছে। শরীরের বাকি শক্তিটুকু যেন হারিয়ে ফেললাম। তুমি এখান থেকে পালিয়ে যাও বাবু, রমেশ তোমাকেও খুন করবে। ওই যে মদের বোতলের কথা বলেছিল, ওটাতে মদ ছিল না, বিষ ছিল। ওই বিষের বোতল ফেলতে গিয়ে আমি পড়ে যাই। তুমি এখনই পালাও বাবা, রমেশ তোমাকেও ছাড়বে না। আমি কি শুনছি রে? ও কাকা, বুড়ির সাথে কথা বলে রাত কাটাবে নাকি লাশটা খুঁজতে হবে? কখন খুঁজবো আর কখন সদরে যাবো বলো দেখি। রমেশের কথা শুনেও কোনো উত্তর দিতে ইচ্ছে হলো না। আমি আমার দুর্গার সাথেই কথা বলবো। তুই আমাকে ক্ষমা করিস রে মা, ক্ষমা করিস। তুমি ক্ষমা চাইছো কেন? তোমার দোষ নেই বাবু। আমি রমেশের বাড়িতে তোমাকে খুঁজতে গিয়েছিলাম, আর আমি কিছু বুঝে ওঠার আগেই এসব হয়ে গেল। দুর্গার কথা শেষ হলে পেছনে ফিরলাম। পেছন থেকে দুর্গা আমাকে ডাকলো কিনা তাও বুঝছি না। গিয়ে ভ্যানের কাছে দাঁড়ালাম। বুড়িকে বিদায় দিলে তাহলে? শরীরটা ভালো লাগছে না, তুই ভ্যান চালা, আমি একটু বসি। সে না হয় হলো, কিন্তু লাশ খুঁজবে কে? লাশ না পেলে বড়বাবু কাউকে ছাড়বে? ভ্যান ঘুরিয়ে নে রমেশ, সদর যেতে হবে না আর, বড়বাবুর কাছেই যেতে হবে। গিয়ে বলবো লাশ হারিয়ে গেছে, আমার শরীরে কুলোচ্ছে না রে, দম বন্ধ লাগছে। রমেশ কোনো কথা না বাড়িয়ে ভ্যান চালাতে লাগলো। ওর ঠিক পেছনটায় আমি বসে দুর্গাকে পথে ফেলে এসেছি। তবুও মনে হয় দুর্গা আমার সাথেই বসে। অন্ধকারে হাতড়ে হাতড়ে ভ্যানের উপর রাখা ছোট্ট লোহার টুকরোটা হাতে নিলাম। এতদিন ভ্যান নষ্ট হলে এটার ব্যবহার হতো, কিন্তু আজ এক মুহূর্ত বিলম্ব না করে লোহার টুকরোটা দিয়ে রমেশের মাথার পেছন দিকটায় সমস্ত শক্তি দিয়ে আঘাত করলাম। বাবা, এ কি করলে তুমি? দুর্গার কথাই পাশ ফিরলাম। দুর্গা দাঁড়িয়ে আছে। ওকে ওকে না মারলে আমার শান্তি হতো না রে। ও আমার সব শেষ করে দিল। এখন তো তুমি ফেঁসে যাবে। বড়বাবু তো তোমায় পেলে মেরেই ফেলবে। সে মারুক, আমি হাজারবার মরলেও ওকে মারাটা খুব দরকার ছিল। বাবু, আমি ভ্যানে শুয়ে পড়ছি, তুমি আমাকে ওই চটের বস্তা দিয়ে পেঁচিয়ে দাও। দুর্গার থেঁতলে যাওয়া মুখওয়ালা লাশটা ভ্যানে তুলে এগিয়ে চলেছি সদরের দিকে। এখন আর অতটা ভার লাগছে না। কিছুক্ষণ আগে নিজ হাতে যে রমেশকে খুন করেছি সেটাও ভাবাচ্ছে না। একটু একটু বিরতি দিয়ে পেছন ফিরে মেয়ের লাশটাকে দেখে নিচ্ছি। দুর্গা যেন হেসে বলছে, অত ভেবো না বাবু, আমার ঝাঁকি লাগছে, তুমি চালাও। ওর তখনও হয়ে ওঠেনি। সদর হাসপাতালে দাঁড়ানো এক অফিসারের দায়িত্বে লাশখানা রেখে ফিরবার পথ ধরলাম। ফিরতি ভ্যান চালানোর সময় বার কত পেছনে ফিরে তাকিয়েও ব্যর্থ হলাম। দুর্গা আমার মনের ভেতর থেকে আর কোনো কথাই বলল না। হেমন্তবাবুর কাছে ফিরলাম। সূর্যের তেজ তখন বেশ বেড়েছে। কিরে নগেন, এত দেরি হলো যে? কেমন যেন শরীর ভার লাগছিল বাবু, এখন ঠিক আছি। দানা পানি খাওয়া একটু কমিয়ে দে বুঝলি, নইলে কোথায় হোঁচট খেয়ে মারা পড়বি ভগবানই জানেন। জি বাবু, এখন আসি সাহেব। সে কি রে, আমি তো তোর জন্য সেই সকাল থেকে বসে আছি, হ্যাঁ? আর তুই বলছিস কিনা আসি? বড়বাবুর কথা শুনে মনের ভেতরটায় ভয় চাপলো মুহূর্তেই। তবে কি বাবু সব জেনে গেছে?
কিছু হয়েছে বাবু? হয়েছে মানে অল্পের জন্য বেঁচেছে। আর তোর মেয়ে দুর্গা? বড়বাবুর মুখে দুর্গার নাম শুনে শরীর শিউরে উঠল মুহূর্তেই। তোর ওই ভাইপো আছে না, কি জানো নাম? হ্যাঁ, রমেশ। এই রমেশ বেটা কাল বিকেলে নাকি তোর মেয়েকে ঘরে আটকে রেখেছিল। কি মতলব সেই জানে। আমরা পরে মধ্যরাতে দুর্গাকে ওই বাড়ি থেকে উদ্ধার করে এনে থানায় রেখেছি। আর ওই রমেশ তোর সাথেই গেছে। কই কই ওই রমেশ কই? দুর্গা দুর্গা আপনার এখানে? কি বলছেন সাহেব? ও আর বলছি কি রে? নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। থানার ভেতর থেকে দুর্গা বেরিয়ে আসলো, আমার দিকেই আসছে। এক হাত দিয়ে নিজের শরীরে চিমটি কেটে নিজেকে বিশ্বাস করানোর চেষ্টা করছে অবিরাম। কিছু ভাববার আগেই দুর্গা এসে আমায় জড়িয়ে ধরলো।